ডিজিটাল ক্লাসরুম বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং চ্যাপ্টার 1 অ্যাকাউন্টিং ইকুয়েশন এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করে তোমাদের দেখাবো, যে অঙ্কটি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্স 2011 পরীক্ষায় এসেছিল, ক্লাস 13 C2। চলো অঙ্কটি করা যাক। প্রথমে আমরা অঙ্কটি সম্পূর্ণ পড়ব, পরে দেখব যে যেহেতু এটি অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাসেট সমান লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি কলামে লিপিবদ্ধ করতে হবে। তো প্রতিটি লেনদেন আমরা জানি যে ন্যূনতম দুটি ঘরে পরিবর্তন হবে, তিনটি বা চারটি ঘরেও পরিবর্তন হতে পারে। সেজন্য অঙ্কটি আমরা পূর্ণাঙ্গ পড়ে দেখব কয়টি সম্পদ এবং কয়টি দায় হতে পারে, সেভাবে আমরা ঘরগুলো টেনে নেব। Problem C2 National University BBA Honours 2011 Mahmood Enterprise completed the following transactions in July 2011 Mahmood Enterprise এর নিম্নরূপ লেনদেনগুলো সংঘটিত হয়েছিল জুলাই 2011 1. The owner sold his personal investment মালিক তার ব্যক্তিগত সম্পদ বিক্রয় করেছিল for টাকা 1,50,000 টাকা and bought in as ক্যাপিটাল, এবং সে এই 1,50,000 টাকা ব্যবসায় আনয়ন করেছিল, অর্থাৎ এটি আমাদের মূলধন বিনিয়োগ 1,50,000 টাকা। পেইড রেন্ট 4,000 টাকা, অর্থাৎ রেন্ট প্রদান ভাড়া প্রদান করা হয় 4,000 টাকা, এটি একটি ব্যয়। পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 60,000, আমরা মার্চেন্ডাইজ ক্রয় করেছি নগদে। পারচেস মার্চেন্ডাইজ ফ্রম আজিজ টাকা 90,000 অন অ্যাকাউন্ট, বাকিতে মার্চেন্ডাইজ ক্রয় করা হয়েছে 90,000 টাকার। 10 তারিখে বড়োর টাকা 60,000 ফ্রম ব্যাংক ঢাকা ব্যাংক অ্যান্ড সাইন এ নোট পেবল ইস্যু করে আমরা টাকা ধার করেছি 60,000 টাকা। 15 তারিখে সোল মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 75,000, কস্ট 60,000, অর্থাৎ 60,000 টাকার পণ্য আমরা 75,000 টাকায় নগদে বিক্রয় করেছি, এখানে আমাদের 15,000 টাকা লাভ আছে, বিক্রয়ের উপরে লাভ। সোল মার্চেন্ডাইজ টু ইমরান টাকা 1 লক্ষ, কস্ট 80,000 টাকার পণ্য আমরা বাকিতে বিক্রয় করেছি 1 লক্ষ টাকা, এখানে 20,000 টাকা আমাদের প্রফিট। রিটার্ন মার্চেন্ডাইজ ফর টাকা জুলাই 20 তারিখের বাকিতে বিক্রয় থেকে 5,000 টাকার পণ্য ফেরত এসছে, যার ক্রয় মূল্য ছিল 4,000 টাকা, এই ফেরতের কারণে আমাদের 1,000 টাকা এখানে ক্ষতি হচ্ছে, অর্থাৎ লস অন সেলস রিটার্নের কারণে আমাদের 1,000 টাকা ক্ষতি হচ্ছে। পেমেন্ট রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল থেকে 50,000 টাকা আদায় হচ্ছে, অর্থাৎ 20 তারিখে যে বাকিতে বিক্রয় হয়েছিল সেখান থেকে 50,000 টাকা আদায় হচ্ছে। 31 তারিখে পেইড অ্যাডভার্টাইজিং বিল ফর টাকা 5,000, অর্থাৎ বিজ্ঞাপন বিল পরিশোধ করা হয়েছে 5,000 টাকা। রিকোয়ার্ড 1 শো দ্য ইফেক্ট অফ অ্যাবাভ ট্রানজ্যাকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হবে আমাদের টেবুলার অ্যানালাইসিসের মাধ্যমে, অর্থাৎ ইফেক্ট অফ অ্যাবাভ ট্রানজ্যাকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, পরে এটিকে প্রমাণ করতে হবে যে অ্যাসেট যে পরিমাণ সম্পদ হবে, অ্যাসেট পাশে যে পরিমাণ টাকা হবে, দায় পাশে ঠিক সমপরিমাণ টাকা হবে, সেটি প্রমাণ করে দেখাতে হবে। তো এই ছিল আমাদের অঙ্কের মূল তথ্য। এখন আমরা দেখব যে কয়টি সম্পদ এবং কয়টি দায়ের ঘর টানা যায়। এখানে আমরা সম্পদের ঘর টেনেছি 3টা, অর্থাৎ ক্যাশ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল। প্রথমে ডেট, অ্যাসেট পাশে 3টি কলাম, টাকার ঘর 3টি, ক্যাশ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, এবং দায় পাশে টাকার ঘর 3টি, অ্যাকাউন্ট পেয়েবল, নোটস পেয়েবল এবং মার্চেন্ডাইজ বা মেহেদিস ক্যাপিটাল, অর্থাৎ মেহেদিস ক্যাপিটাল। যেহেতু এখানে লায়াবিলিটি প্লাস ওনার সিকিউরিটি, এখানে লায়াবিলিটি হচ্ছে 2টি, আউটসাইড লায়াবিলিটি 2টি এবং ওনার সিকিউরিটি হচ্ছে এখানে 1টি। আমরা জানি সকল প্রকার আয় হলে ক্যাপিটালে যোগ হয় আর ব্যয় হলে ক্যাপিটালে বিয়োগ হয়। আমরা ভিডিও ক্লাস, অর্থাৎ পূর্বের ভিডিও ক্লাসে বলেছিলাম যে এই জাতীয় অঙ্কগুলো 2টি নিয়মে করা হয়, একটি হচ্ছে পিরিয়ডিক্যাল নিয়ম আর একটি হচ্ছে পারপেচুয়াল নিয়ম, অর্থাৎ আমরা আগের অঙ্কটি পিরিয়ডিক্যাল নিয়মে সমাধান করেছিলাম, কিন্তু এই অঙ্কটি পারপেচুয়াল নিয়মে করা হবে। যেহেতু পণ্য বাকিতে বিক্রয় করা হয়েছে, যখন ক্যাশে বিক্রয় করা হয়েছে, অর্থাৎ 60,000 টাকার পণ্য 75,000 টাকা বিক্রয় করা হয়েছে, সেখানে আমাদের 15,000 টাকা লাভের একটা বিষয় আছে, সেইটা আমরা আগের ভিডিও ক্লাসে সেই লাভের অংশটি আমরা শো না করে সরাসরি বিক্রয়ের যে পরিমাণ সেটি আমরা ব্যবহার করেছিলাম, কিন্তু এইখানে আমরা পারপেচুয়াল নামে অঙ্কটা করব, অর্থাৎ বিক্রয়জনিত যে লাভগুলো সেটি আমরা ক্যাপিটালের সাথে যোগ করব এবং বিক্রয়জনিত যে ক্ষতিগুলো সেগুলো আমরা ক্যাপিটাল থেকে বিয়োগ করব। তো চলো দেখা যাক কিভাবে অঙ্কটি সমাধান করা যায়। প্রথমে ডেট 2011 জুলাই 1, 1 তারিখে জুলাই 1-এ
1,50,000 টাকা মালিক বিনিয়োগ করেছে। এই লেনদেনটি, এটি একটি লেনদেন, এই লেনদেনটি অ্যাকাউন্টিং ইকুয়েশনে দুই জায়গায় প্রভাব পড়বে। একদিকে নগদ টাকা ব্যবসার বাড়ছে 1,50,000 টাকা, অন্যদিকে মালিকের ব্যবসা প্রতিষ্ঠান মালিকের কাছে 1,50,000 টাকা ঋণী হয়ে থাকছে। অর্থাৎ একদিকে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আরেকদিকে দায় বৃদ্ধি পাচ্ছে। যেহেতু মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠান পৃথক সত্তার অধিকারী, মালিক ব্যবসা করার জন্য, মালিক তার নিজের ব্যবসা পরিচালনার জন্য ব্যবসা প্রতিষ্ঠানে যে বিনিয়োগ করেছে, সেই বিনিয়োগ একদিকে ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আরেকদিকে ব্যবসা প্রতিষ্ঠানের দায় বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমরা জানি অ্যাকাউন্টিং ইকুয়েশনে যে পরিমাণ সম্পদ একটা ব্যবসা প্রতিষ্ঠানে থাকে, ঠিক সমপরিমাণ দায় একটা ব্যবসা প্রতিষ্ঠানে থাকে, এবং এই সমতা সবসময় বিধান করে চলে। সেজন্য আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনের একটি সূত্র সবসময় আমরা এটি ব্যবহার করি, অ্যাসেট সমান লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। তো এটা একদিকে ক্যাশ বৃদ্ধি পাবে, আরেকদিকে দায় বৃদ্ধি পাবে। আমরা সেটা লিখেছি, ক্যাশের ঘরে প্লাস 1,50,000 টাকা এবং ক্যাপিটালের ঘরে প্লাস 1,50,000 টাকা, এবং পাশে নাম লিখতে হবে এখানে ইনভেস্টমেন্ট। এইটি আসলে এখানে লেখাটা উজ্জ্বল হয়ে গেছে, তো এখানে লিখতে হবে ইনভেস্টমেন্ট। এরপরে 3 নম্বর আইটেম বা জুলাই 3 তারিখে পেইড রেন্ট টাকা 4,000, এটি একটি ব্যয় হলে আমরা জানি আগে ক্যাপিটাল মাইনাস করতে হয়, এবং এটি নগদে প্রদান করা হয়েছে, সেজন্য ক্যাশে মাইনাস। সেজন্য আমরা এখানে 3 নম্বর আইটেম এখানে লিখেছি ক্যাশে মাইনাস 4,000, ক্যাপিটাল মাইনাস 4,000। ব্যয় হলেই ক্যাপিটালে মাইনাস, আয় হলে ক্যাপিটালে প্লাস, এই কথাটি আগে মনে রাখতে হবে। এবং এই ব্যয়টি নগদে প্রদান করা হলো না বাকিতে প্রদান করা হলো, সেটি পরে প্রশ্ন করতে হবে। যেহেতু এটি নগদে প্রদান করা হয়েছে, এজন্য ক্যাশে মাইনাস। আর আমি আগেই বলেছি যে এই পাশে যদি মাইনাস হয় তাহলে ওই পাশেও মাইনাস হবে, এই পাশে যদি প্লাস হয় ওই পাশেও প্লাস হবে। আর যখনই ক্যাপিটাল ঘরে বসবে তখনই তার পাশে কেন ব্যয়টি হলো বা আয়টি হলো তার কারণটি লিখতে হবে। এটি যেহেতু রেন্ট বাবদ আমরা ব্যয় করেছি, সেজন্য আমরা এখানে লিখেছি রেন্ট এক্সপেন্স, পেইড রেন্ট এক্সপেন্স, শুধু রেন্ট এক্সপেন্স লিখলেই হবে। এরপরে আমরা এটা ব্যালেন্স করব, অর্থাৎ 1,50,000 টাকা থেকে 4,000 বিয়োগ করলে হবে 1,46,000। এখানেও 1,50,000 থেকে 4,000 বিয়োগ করলে 1,46,000। এরপরে আমরা দেখব পরের লেনদেন, অর্থাৎ পরের লেনদেন 4 তারিখ, পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ 60,000। অর্থাৎ মার্চেন্ডাইজ আমরা এটা ক্রয় করেছি, এটা পারপেচুয়াল নিয়মে যেহেতু আমরা ক্রয় করেছি, পারপেচুয়াল নিয়ম অঙ্ক করার সময় আমরা ব্যবহার করব, সেজন্য আমরা অ্যাসেট পাশে পারপেচুয়াল নামে একটা ঘর টেনেছি। অর্থাৎ যখনই মার্চেন্ডাইজ ক্রয় করব তখন মার্চেন্ডাইজের ঘরে এটা এসে জমা হবে। আর যেহেতু নগদ টাকা এটা আমরা ক্রয় করেছি, সেজন্য ক্যাশে মাইনাস হবে। সেজন্য এই দুটি জায়গায় পরিবর্তন হবে, এবং দুটি পরিবর্তনই অ্যাসেটের মধ্যে হবে। অ্যাসেটের মধ্যে যখন দুটি পরিবর্তন হবে, একটি প্লাস হলে আরেকটি মাইনাস হবে। সেজন্য আমরা এখানে লিখেছি ক্যাশে মাইনাস 60,000 আর মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে প্লাস 60,000। দুটি পরিবর্তনই অ্যাসেট পাশে, একটি প্লাস আর একটি মাইনাস। এখানে দায় পাশে কোনো পরিবর্তন হয়নি এবং রিমার্কসের ঘরে কোনো কিছু লেখা হয়নি। এখন আমরা যদি ব্যালেন্স করি তাহলে হবে 1,46,000 থেকে আর 60,000 বিয়োগ করলে হবে 86,000 টাকা, এবং এই 60,000 সরাসরি নামবে এই পাশে 1,46,000 টাকা। এরপরে আমরা দেখব 8 তারিখের লেনদেন। পারচেস মার্চেন্ডাইজ ফ্রম আজিজ টাকা 90,000 অন অ্যাকাউন্ট। আমাদের এখানেও মার্চেন্ডাইজ ক্রয় করা হয়েছে, অর্থাৎ মার্চেন্ডাইজ বাড়বে। আর যেহেতু এটি বাকিতে ক্রয় করা হয়েছে, আগের মার্চেন্ডাইজ ক্রয়টি ছিল নগদে, সেটি ক্যাশে মাইনাস ছিল, কিন্তু এটি যেহেতু বাকিতে ক্রয় করা হয়েছে এজন্য এটি দায় বৃদ্ধি পাবে, অ্যাকাউন্ট পে বলে প্লাস হবে 90,000। যেহেতু প্রতিটি লেনদেন ন্যূনতম 2 জায়গায় বা 2 ঘরে পরিবর্তন হবে। আমরা এখন দেখব 8 নম্বর কিভাবে সমাধান করা হয়েছে। 8 নং লেনদেন, অর্থাৎ মার্চেন্ডাইজ ক্রয় করেছি 90,000 টাকা, মার্চেন্ডাইজের ঘরে প্লাস 90,000 টাকা। আর যেহেতু এটা বাকিতে ক্রয় করা হয়েছে, দায় বৃদ্ধি পাবে, ব্যবসা প্রতিষ্ঠান যার কাছ থেকে ক্রয় করেছি তার কাছে ঋণী 90,000 টাকা। সেজন্য এই পাশে প্লাস 90,000 অ্যাসেট পাশে এবং দায় পাশেও প্লাস 90,000। অর্থাৎ পূর্বে সেই কথাটি আবার স্মরণ করিয়ে দিই যে প্রতিটি লেনদেন 2 জায়গায় 2টি ঘরে পরিবর্তন হবে। দুটি পরিবর্তনের একটি যদি অ্যাসেট পাশে হয়, আরেকটি যদি লাইবিলিটি পাশে হয়। অ্যাসেট পাশে প্লাস হলে লাইবিলিটি পাশেও প্লাস হবে, অ্যাসেট পাশে মাইনাস হলে লাইবিলিটি পাশেও মাইনাস হবে। এবং দুটি পরিবর্তনের দুটি যদি অ্যাসেট পাশে হয়, একটি প্লাস হলে আরেকটি মাইনাস হবে, এবং দুটি পরিবর্তনের দুটি যদি দায় পাশে হয়, একটি প্লাস হলে আরেকটি মাইনাস হবে। এই 4টি কথা মনে রাখলে অ্যাকাউন্টিং ইকুয়েশন অনায়াসে সমাধান করা যাবে কোনো ভুলভ্রান্তি ছাড়াই। তো এখন যদি আমরা ব্যালেন্স করি তাহলে এখানে 86,000, 60,000 এবং 90,000 যোগ করলে 1,50,000, এই 90,000 সরাসরি নামবে, এবং এখানে ক্যাপিটাল ঘরে 1,46,000। এরপরে আমরা দেখব 10 তারিখের লেনদেন।
বড়োর টাকা 60,000 ফ্রম ব্যাংক ঢাকা ব্যাংক অ্যান্ড সাইন্ড এ নোট পেবল, অর্থাৎ ঢাকা ব্যাংক থেকে আমরা টাকা ধার করেছি নোট পেবল ইস্যু করে। তো টাকা যখন আমরা ধার করেছি তখন আমরা টাকা গ্রহণ করেছি, অর্থাৎ ক্যাশ বাড়বে, অ্যাসেট পাশে সম্পদ ক্যাশ বাড়বে 60,000 টাকা। আর যেহেতু ব্যাংক থেকে আমরা ঋণ করেছি, আমাদের দায় পাশে একটা নতুন ঘর হবে নোট পেবল, সেই নোট পেবলের ঘরে 60,000 টাকা বৃদ্ধি পাবে। তো আমরা এখন পোস্টিংটা দেখব। অ্যাসেট পাশে ক্যাশের ঘরে প্লাস 60,000, আর দায় পাশে নোট পেবল নামে একটি নতুন ঘর আমরা নতুন কলাম এখানে লিখেছি, সেখানে নোট পেবলে প্লাস 60,000। যেহেতু ক্যাপিটাল ঘরে বসেনি সেজন্য পাশে নাম হবে না। এখন যদি আমরা এটা ব্যালেন্স করি তাহলে ক্যাশের ঘরে 1,46,000, মার্চেন্ডাইজ ইনভেন্টরি এর ঘরে 1,50,000, অ্যাকাউন্টস পেয়েবল 90,000, নোটস পেয়েবল 60,000, ক্যাপিটাল 1,46,000। এরপরে আমরা দেখব 15 তারিখ। সোল মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 75,000, কস্ট টাকা 60,000। 60,000 টাকার পণ্য আমরা 75,000 টাকায় বিক্রয় করেছি, এখানে আমাদের 15,000 টাকা লাভ হয়েছে। অর্থাৎ আমরা এই লেনদেনটি, এটা হচ্ছে পারপিচুয়াল নিয়মে, অর্থাৎ যখনই পণ্য বিক্রয় হবে তখন তার ক্রয় মূল্য উল্লেখ থাকে এবং সেটি যদি আমরা বিবেচনা করি সেটি পারপিচুয়াল নিয়মে এটি পোস্টিং দিতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এখন যদি মার্চেন্ডাইজের হিসাবটা গণনা করি এবং আমরা বিক্রয় করেছি 75,000 টাকায়, মার্চেন্ডাইজ কস্ট ছিল 60,000 টাকা, এখানে আমাদের 15,000 টাকা লাভ হয়েছে, সেজন্য আমরা বিক্রয় করেছি 75,000 টাকায় 15 তারিখে। 75,000 টাকা নগদ ঘরে ক্যাশের ঘরে প্লাস 75,000 টাকা, 60,000 টাকার পণ্য আমাদের আমরা বিক্রয় করেছি 60,000 টাকার পণ্য আমাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি থেকে কমে যাবে, অর্থাৎ এখানে মাইনাস 60,000 টাকা। আর এই দুটি লেনদেনের, এই দুটি আইটেমের মধ্যে আমাদের 15,000 টাকার একটা ডিস্টেন্স হচ্ছে, সেটি আমাদের লাভ, অর্থাৎ ক্যাপিটাল ঘরে প্লাস 15,000 টাকা। অর্থাৎ আমরা যদি এখন এটা অ্যাডজাস্ট করি, 75 থেকে 60 বিয়োগ করলে এখানে প্লাস 15,000 থাকে, এই পাশেও প্লাস 15,000, আর এটির নাম হবে প্রফিট অন সেলস। এখন যদি আমরা এটি পারপিচুয়াল নিয়মের ক্ষেত্রে এইভাবে পোস্টিংটা দেওয়া হলো, আর যদি পিরিয়ডিক্যাল হতো তাহলে এখানে 60,000 টাকা বিবেচনা না নিয়ে একবারে 75,000 টাকা আয় হিসাবে আমরা ক্যাপিটাল ঘরে লিখতে পারতাম, যা প্রিভিয়াস ক্লাসে আমরা করেছি। এখন যদি আমরা এটিকে ব্যালেন্স করি তাহলে 2,21,000 টাকা, 90,000, অর্থাৎ 1,50,000 থেকে 60 বিয়োগ করলে 90,000 টাকা, অ্যাকাউন্ট পেয়েবলে থাকবে 90,000 টাকা, নোট পেয়েবলে প্লাস 60,000 টাকা, ক্যাপিটালে প্লাস 1,61,000 টাকা। এরপরের লেনদেন আমরা দেখব, অর্থাৎ 20 তারিখে। সোল মার্চেন্ডাইজ টু ইমরান টাকা 1,00,000, কস্ট 80,000, অর্থাৎ 80,000 টাকার পণ্য আমরা বাকিতে বিক্রয় করেছি 1,00,000 টাকায়, এখানেও আমাদের 20,000 টাকা, যেহেতু পারপিচুয়াল নিয়মে আমরা যদি এটি সমাধান করি তাহলে এখানে আমাদের লাভ হচ্ছে 20,000 টাকা, আর 80,000 টাকার পণ্য আমাদের কমে যাবে, মার্চেন্ডাইজ কমে যাবে, আর 1,00,000 টাকা আমাদের বিক্রয় হয়েছে। যেহেতু এটি নগদ না হয়ে একটু ইমরানের কাছে বিক্রয় করা হয়েছে বাকিতে, সেজন্য এখানে অ্যাকাউন্ট রিসিভেবল নামে নতুন একটি কলাম হবে, অর্থাৎ আমরা এখানে নতুন একটি কলামের নাম লিখব অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলে প্লাস 1,00,000 টাকা, আর এখানে মার্চেন্ডাইজ এখানে মাইনাস, অর্থাৎ ব্র্যাকেটে হবে 80,000 টাকা, ব্র্যাকেট মাইনাস হলে আমরা এখানে ব্র্যাকেট ব্যবহার করছি, এটা আসলে ব্র্যাকেটটা ওঠেনি, এখানে ব্র্যাকেট 80,000, এখানে আমাদের 20,000 টাকা লাভ, অর্থাৎ ক্যাপিটালে প্লাস 20,000 টাকা। এই 20,000 টাকা যদি যোগ করি, আমরা এখন যদি ব্যালেন্স করি তাহলে 2,21,000 টাকা, 80,000 বাদ দিলে হবে এটা মাইনাস হবে, অর্থাৎ 10,000 টাকা, 1,00,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবলে, অ্যাকাউন্ট পেয়েবলে 90,000, নোটস পেয়েবলে 60,000, ক্যাপিটালে 20,000 যোগ করলে 1,81,000। এটিও পাশে রিমার্কসের নাম লিখতে হবে প্রফিট অন সেলস। এরপরে লেনদেন 25 তারিখ। রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই 20 টাকা 5,000, কস্ট 4,000, অর্থাৎ আমরা যে 1,00,000 টাকার ইমরানের কাছে পণ্য বাকিতে বিক্রয় করেছিলাম সেখান থেকে 5,000 টাকার পণ্য, বাকির পণ্য ফেরত এসেছে, যার ক্রয় মূল্য ছিল 4,000 টাকা। যেহেতু পণ্য ফেরত এসেছে সেহেতু এটা আমাদের মার্চেন্ডাইজ এখন যোগ হবে 4,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবলে মাইনাস হবে 5,000 টাকা, আর ফেরতের কারণে আমাদের 1,000 টাকা লস হবে, সেটি আমরা ক্যাপিটালে মাইনাস করব। তো চলো দেখা যাক কীভাবে এটি পোস্টিং দেওয়া হয়েছে। 25 তারিখে মার্চেন্ডাইজ ফেরত এসেছে 4,000 টাকার, মার্চেন্ডাইজে প্লাস 4,000 টাকা, আর যেহেতু বাকির পণ্য ফেরত এসেছে সেজন্য অ্যাকাউন্ট রিসিভেবলে মাইনাস 5,000, আর এই ফেরতের কারণে আমাদের পূর্বের লাভের থেকে আমাদের 1,000 টাকা লাভ কমে যাবে, সেজন্য এটি লস হবে 1,000 টাকা, অর্থাৎ লস অন সেলস রিটার্ন।
এখন যদি এটি ব্যালেন্স করি তাহলে 2,10,000 টাকা, 4,000 যোগ করলে 14,000 টাকা, 5,000 বিয়োগ করলে 95,000 টাকা, এখানে 90,000 টাকা, এখানে 60,000 টাকা, আর ক্যাপিটালে থাকবে 1,80,000 টাকা। এরপরে 30 তারিখ, পেমেন্ট রিসিভ ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল টাকা 50,000, অর্থাৎ 50,000 টাকা থেকে 50,000 টাকা আমরা পেমেন্ট গ্রহণ করলাম, অর্থাৎ আমরা 20 তারিখে যে বাকি প্রদান করেছিলাম ইমরানকে সেইখান থেকে টাকা আদায় হলো 50,000 টাকা। আদায় করলে টাকা বাড়বে, অর্থাৎ ক্যাশে প্লাস, আর কোথা থেকে পেয়েছি? অ্যাকাউন্ট রিসিভেবল থেকে পেয়েছি, সেজন্য আমাদের ক্যাশে প্লাস 50,000 আর অ্যাকাউন্ট রিসিভেবলে মাইনাস 50,000। দুটি পরিবর্তনে দুটি অ্যাসেট পাশে হয়েছে, একটি প্লাস হলে আরেকটি মাইনাস হবে, অর্থাৎ দায় পাশে কোনো পরিবর্তন হবে না। এখন যদি আমরা আবার ব্যালেন্স করি তাহলে হবে 2,71,000, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরিতে 14,000, এখানে 95 থেকে 50 বাদ দিলে অ্যাকাউন্ট রিসিভেবলে 45,000, এটি মাঝে সমান চিহ্ন, অ্যাকাউন্টস পেয়েবলে 90,000, নোটস পেয়েবলে 60,000, আর মেহেদিস ক্যাপিটালে এখানে 1,80,000। আমাদের লাস্ট এন্ট্রি 31 তারিখে পেইড অ্যাডভার্টাইজিং বিল টাকা 5,000 টাকা বিজ্ঞাপন বিল পরিশোধ করা হয়েছে, অর্থাৎ এটি একটি ব্যয় হলে আমরা জানি ক্যাপিটাল মাইনাস হয়, কারণ ব্যয়ের কোনো এখানে কলাম নেই। এখানে কলাম আছে অ্যাসেট এবং লায়াবিলিটি, দুটি পক্ষ, অ্যাসেট পাশে 3টি সম্পদ এবং দায় পাশে 3টি দায়, কিন্তু ব্যয়ের কোনো কলাম না থাকার কারণে আমরা জানি আয় এবং ব্যয় ক্যাপিটালের সাথে সম্পৃক্ত, কারণ আয় ব্যয়ের পার্থক্য নিট ইনকাম হবে। নিট ইনকাম আমরা জানি সবসময় ক্যাপিটালের সাথে যোগ করতে হয়, নিট লস ক্যাপিটাল থেকে বিয়োগ করতে হয়, সেই রেফারেন্সে বিজ্ঞাপন ব্যয়টা ক্যাপিটাল থেকে বাদ যাবে। আমরা এখন দেখব কিভাবে এটি পোস্টিং দেওয়া হয়েছে, অর্থাৎ আমি আগেই বলেছি যে কোনো ব্যয় হলে আগে ক্যাপিটাল মাইনাস 5,000 টাকা, যেহেতু এটি ক্যাশে প্রদান করা হয়েছে আমাদের ক্যাশ কমে যাবে, ক্যাশে মাইনাস 5,000। এখন আমরা এটি পাশে যেহেতু ক্যাপিটালে বসেছে সেজন্য পাশে নাম লিখতে হবে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এখন যদি আমরা এটা ব্যালেন্স করি তাহলে ক্যাশে হবে 2,66,000 প্লাস 2,66,000, মার্চেন্ডাইজে হবে 14,000 প্লাস, অ্যাকাউন্ট রিসিভেবলে হবে 45,000 টাকা, অ্যাকাউন্টস পেয়েবলে প্লাস 90,000, নোটস পেয়েবলে প্লাস 60,000, আর মেহেদিস ক্যাপিটালে হবে 1,75,000 টাকা। এই ছিল আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের লেনদেনগুলো ইফেক্ট অনুযায়ী পোস্টিং। এখন আমরা যদি অ্যাসেট পাশে এগুলো যোগ করি এবং দায় পাশে এগুলো যোগ করি তাহলে দুই পাশ সব সমান হবে, অর্থাৎ সেটি আমাদের রিকোয়ারমেন্ট বিতে বলা হয়েছে। প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে হলে আমরা এখন সম্পদ পাশের আইটেমগুলো যোগ করব এবং দায়ের পাশের আইটেমগুলো আমরা যোগ করব। চলো দেখা যাক কিভাবে এটি যোগ করা হয়। Requirement 2, prove the accounting equation asset সমান liability plus owner's equity, cash plus merchandise inventory plus account receivable সমান owner's equity তে 3টি আইটেম, accounts payable plus notes payable plus capital, অর্থাৎ উপরের যে আইটেমটা আমরা সেটা এখানে লিখছি, আমরা এখানে যোগ করে দিয়েও এটি প্রুভ করতে পারতাম। যেহেতু এটা রিকোয়ারমেন্ট আকারে চেয়েছে সেজন্য আমরা রিকোয়ারমেন্ট 2 দিয়ে আমরা নিচে এটি করে দিচ্ছি, অর্থাৎ ক্যাশের যোগফল ছিল 2,66,000 প্লাস মার্চেন্ডাইজ ইনভেন্টরি যোগফল ছিল 14,000 প্লাস অ্যাকাউন্ট রিসিভেবল ছিল 45,000, এইগুলো যোগ করলে হবে 3,25,000। অনুরূপভাবে দায় পাশে অ্যাকাউন্ট পেয়েবলের সমষ্টি ছিল 90,000, নোট পেয়েবলের সমষ্টি ছিল হচ্ছে এখানে 60,000, ব্যালেন্স ছিল 60,000 এবং ক্যাপিটালের সর্বশেষ ব্যালেন্স ছিল 1,75,000। এই দায় পাশের এই 3টি আইটেম যদি আমরা যোগ করি এখানেও হবে 3,25,000। সেজন্য আমরা বলতে পারি অ্যাসেট সমান লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি সমান 3,25,000, অর্থাৎ প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। তো এই ছিল আজকের অঙ্কের ভিডিও ক্লাস। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।